প্রিটার্মের ব্যাপারটা তো আপনি মোটামুটি বললেন যে যদি কোনো কাপল প্রেগনেন্সি প্ল্যান করছে তারা যদি আগে থেকে এসে প্রপার একটা অ্যাসিস্ট্যান্স নেন তাহলে তাদের ডিউরিং প্রেগনেন্সি যে কমপ্লিকেশনগুলো বা ডেলিভারি টাইমের যে প্রবলেমগুলো সেটা অনেকটাই কিওর করা যাবে। এবার আমরা আসি পোস্ট পার্টাম, মানে হচ্ছে আফটার বেবি ডেলিভারি বিভিন্ন রকম সমস্যা শুরু হয়। আর নিউলি মাদারদের ক্ষেত্রে ঘুম একটা বিশাল প্রবলেম হয়ে যায়, কারণ বাচ্চাকে সবসময় দেখা একটা ব্যাপার থাকে। বাড়ির সকলের ফোকাস বাচ্চার ক্ষেত্রে থাকে, কিন্তু মায়ের ক্ষেত্রে কেয়ারটা এইভাবে হয়তো আসে না। আর মাদারদের একটা থাকে যে এই সমস্যা হলে এবার আমার ওজন বাড়ছে, ওজনটা কমপ্লিট করে। তো আপনাদের যে ওয়েডিংটা আমার থাকে যে জাস্ট হ্যাভ বেবি, আপনার নিজস্ব জার্নি কিছু অভিজ্ঞতা থাকবে, সেটাও আপনি যথেষ্ট সাথে শেয়ার করুন। আর কীভাবে কেয়ার দেবে 0 to 6 আর 6 to 12 সেটা যদি একটু স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলুন। সবার আগে বলছি আমার বেবি একটা ভাইবান, তো সেখানে আমার জার্নিটা দিয়েই বলি। অবশ্যই যখন ও ফার্স্ট ডে আমার কাছে আসে তখন তো আমার ভীষণ আনন্দ হয়েছিল, কিন্তু শরীরের ভিতরে যে কষ্টটা সেটা থেকেও আনন্দটা একটু বেশিই হয়ে গেছিল। তো সেখানে আমার খুব ভালো লাগছিল যে ও এসছে। এবার বাড়ির সবাই ওর দিকে সবাই নজর দিয়েছে। খাওয়া দাওয়া, মায়ের খাওয়া দাওয়ার দিকে বাড়ির মধ্যে নজর দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার বাড়ির লোক সবাই খুব ভালোভাবে করেছে। এবার তারপরে এক্সারসাইজ সিজারিয়ানের ক্ষেত্রে সেটা 6 মাসের পর এক্সারসাইজ সব এক্সারসাইজ করবে, কিন্তু 3 মাসের পরে থেকে আমরা হালকা এক্সারসাইজ শুরু করতে পারি। মানে যেহেতু সিজারিয়ানের আপনার ওই সময় অপারেশনের মিটিংটা দরকার, তো সেই সময়টা আমি মাদারকে করে ডিস্টার্ব করলাম না, তারপর থেকে আস্তে আস্তে 3 মাসের পরে থেকে এক্সারসাইজ শুরু করতে পারে, তবে সব এক্সারসাইজ নয়, কিছু কিছু। এবং আসলে কিন্তু একদম যদি কিছু এক্সাম্পল দেন যে এক্ষেত্রে কীগুলো উইথ অ্যাসিস্ট্যান্স করা যেতে পারে। ওটা করা যেতে পারে, তবে কিন্তু একটা বেশি ঝুঁকে না। আচ্ছা, কিন্তু সাধারণ যেগুলো হয় পায়ে ব্যথা, তো আপ ডাউন, আপ ডাউন, তারপরে ব্যাক পেইন, এগুলো একটু আস্তে আস্তে করতে হবে। 3 মাসের পরে হবে খুব একটা যেটুকু পারবে সেটুকু চাপটা। হ্যাঁ, মানে যেটুকু পারছেন একেবারে কিছু না করার থেকে অবশ্যই একটু বেবি স্টেপস নেওয়াটা ভালো। আর আরেকটা যেটা বড় কমপ্লেন থাকে, যেটা আমাদের একদম 8 মাস 9 মাস বা বছরখানেক বাদে দেখতে হয়, বেবি পাউচ, যেটা আমি আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একদমই। তো বেবি পাউচের জন্য পেটে কি কোনো ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ হয়? হ্যাঁ হয়, কিন্তু সেটা 6 মাসের পরে। সিজারিয়ানের ক্ষেত্রে 6 মাসের পরে, আর নর্মাল ডেলিভারি হলে সেটা 1 মাসের পরে থেকে সব রকম এক্সারসাইজ করা যেতে পারে, সব রকম কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তো এই যে ভয়টা থাকে যে সিজারিয়ান হয়েছে তাতে পেটে ব্যায়াম করা যাবে না, এটা একটা মিথ যেটা আমি আপনার কাছে বুঝলাম। আফটার 6 মান্থস মাদার ইজ রেডি টু ডু এনি সর্ট অফ এক্সারসাইজেস, এবং সেটা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে, হ্যাঁ, মানে তার কমপ্লিকেশন আর কি সমস্যা রয়েছে সেটা বুঝছেন ডাক্তারের পরামর্শ নিয়ে। আর এই ক্ষেত্রে যদি মাদার একটু সময় যদি পান, তো তিনি হাঁটাহাঁটি বা জগিং এগুলোতে কোনো অসুবিধা না, আছে? কোনো অসুবিধা নেই, এগুলো আমি সব নর্মালি করবো। সব নর্মালি, সব যেরকম আমরা সব নর্মাল ছিলাম সেরকমই থাকবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর যেহেতু ঘুমটা একটা বড্ড ডিস্টার্ব হয়ে যায়, এবার সমস্যাটা যেটা হয় যে যতক্ষণ বাচ্চা ঘুমোচ্ছে বা আমি যে ব্রেক টাইমটা পেলাম সেইটুকু টাইমেই মাকে ঘুমোতে হবে, এবং সেই ক্ষেত্রে যোগ নিদ্রার যদি ইম্প্যাক্টটা আপনি বলেন বা মেডিটেশনের ইম্প্যাক্টটা যদি আর সবার আগে বলি যে ওই যে বাচ্চা ঘুমোলে মাকে ঘুমোতে হবে, কথাটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল, কারণ ওদের কি ঘুম পাড়াতে পারে তবে ঘুমিয়ে পড়লো, নিজেকে ঘুমোতে হলে একটু সময় দিতে হবে যে ঘুম আসার জন্য, ও সম্ভবই হয় না। তারপরেও কিছু কিছু কাজ থাকে, যেমন খাওয়া, এগুলো তো থাকে একদম, সেগুলোর ক্ষেত্রে হয় না, সম্ভব হয় না, বাচ্চা ঘুমোলে মা ঘুম দিতে হয় না। তো রাতে ওঠা, এগুলো বারবার উঠতে হয় অনেকবারই, কারণ বাচ্চা ও তো বোঝে না যে রাত একটু হয়ে গেছে, আবার খাওয়া একটু কমাতে হবে, মাকে রেস্ট দিতে হবে। তো তার জন্য বারবার উঠতে দেওয়া হয়, তাকে খাওয়াতে হয়, তার জন্য ঘুম কম হয়। এবং প্রেগনেন্সিতে যেহেতু আমাদের হরমোনের যে ডিসব্যালেন্সটা হয়, সেটার জন্য আমাদের খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি প্রাণায়ামের দিক থেকে মানে কী বলবো, প্রণাম, উনি ছিলেন বলে আমি এখন বলতে পারছি কথাগুলো। একদম মেডিটেশনটা খুব দরকার, খুব দরকার। মোটামুটি 10 to 15 মিনিটস নাকি একটু বেশিক্ষণ করা উচিত? ফার্স্ট 10 to 15, তারপরে আস্তে আস্তে ওটা বাড়ে। তো মেডিটেশনটা এই সময় বা যোগ নিদ্রার প্র্যাকটিসটা কোন সময় করলে সবথেকে বেশি ফল পাওয়া যাবে? যে সময়টা মাইন্ডটা খুব ভালো আছে সেরকম, যেমন বিকেলের দিকে, আচ্ছা, সন্ধে হবে, ঘরে একটু অন্ধকার হবে, সেটা মনোসংযোগটা খুব বাড়ায়, এবং মনোসংযোগ বাড়ালেই তার উপকারিতা বেশি পাওয়া যায়। আচ্ছা, তো হরমোনাল যে ফ্ল্যাকচুয়েশনটা সেটাকে কিছুটা কমাতে বা এই যে মুড সুইং এগুলো কমাতে অনেকটা হেল্প করে। খুব খুব, কারণ আমরা যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, সিজারিয়ান তো 3 মাস পরে থেকে এক্সারসাইজ শুরু করবে। এই যে গ্যাপিংটা, এর মধ্যে প্রাণায়াম বা মেডিটেশনটাই খুব দরকার। তাহলে তো 1 মাস পরে সিজারিয়ান বানালেও প্রাণায়াম এবং মেডিটেশন শুরু করে দিতে হতে পারে। তাহলে হ্যাঁ, ব্রিদিং, ডিপ ব্রিদিং এগুলো। আর আপনি কি এটা সাজেস্ট করুন? অনেক সময় বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে যারা নিচে হাঁটু করে বসতে পারে না, তাদেরকে আসলে চেয়ারে বসে প্রাণায়াম বা মেডিটেশন করা, সেটা কি এই ধরনের মাদারদের ক্ষেত্রেও প্রাণায়াম? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। এমনকি আমাদের কিছু কিছু আসন আছে যেক্ষেত্রে নিচে বসে করতে পারে না, কিন্তু একই রকম উপকারী পাবে চেয়ারে বসে, কোনো অসুবিধা হয় না। আর যেহেতু এটা মানে স্যারের ফিজিওথেরাপি সেন্টার আছে, আমি যেটা জানতে চাইবো এই যে একটা ক্রনিক মানে ধরুন যারা এই ধরনের কেয়ার প্রপার নেন, অ্যাসিস্ট্যান্ট নেন, তাদের ক্ষেত্রে বছর 2 বা 3 মধ্যেই দেখা যায় একটা প্রায় ব্যাক পেন হয়, প্রায় একটা কোমরে ব্যথা হয়, এবং পরবর্তীতে অনেকের কাছে শোনা যায় যে পিরিয়ডসের একটা সমস্যা। তো তাদের ক্ষেত্রে তারা কীভাবে ম্যানেজ করবে সেটা যদি একটু বলুন। আগে থেকে এটাকে রেডি করতেই হবে, এক্সারসাইজ না করলে খুব অসুবিধাই হবে। এবং আমার প্রেগনেন্সি জার্নিতে আমি লাস্ট মান্থ অবধি আমি এক্সারসাইজ করিয়েছি, আমার কোনো অসুবিধা
যেটা কিনা লোকেরা ভাবে যে একদম মুভমেন্ট না, দ্যাট ইজ নট আ গুড থিং। একদম আমার নিজের নর্মাল ডেলিভারি হয়েছে এবং আমি লাস্ট ডে অবধি এক্সারসাইজ করেছি। তো যে মানুষরা যদি এরকম কন্ডিশনে আসে তাদেরকে আপনারা কি সাজেস্ট করবেন, যে যাদের এরকম মানে কোমরে ব্যথা বা পেইন রয়েছে তারা কিভাবে এক্সারসাইজ আগে থেকে এক্সারসাইজ করলে এই কোমরে ব্যথা বা ব্যাক পেন যেটা হচ্ছে সেটা হবে না, অনেকটাই কমে যাবে, অনেকটা। সেক্ষেত্রে হবে নাই বলতে পারি আমরা। হ্যাঁ, আগে থেকে যারা করছে না বা তাদের ক্ষেত্রে যখন 3 মান্থ হয়ে যাচ্ছে বা 6 মান্থ হয়ে যাচ্ছে তারপরে জয়েন করতে হচ্ছে। আর যাদের এরকম ক্রনিক কোমরে বা পিঠে পেইন রয়েছে তাদের জন্য কি ধরনের যোগা এক্সারসাইজ আপনি সাজেস্ট করবেন? যাদের ব্যাক পেন রয়েছে তাদের তো বিভিন্ন অর্ধচন্দ্রাসন, তারপরে আমাদের পবনমুক্তাসন, এইগুলো ইকাল এক্সারসাইজ আমাদের ইন্টারেস্টে তো বড় হচ্ছে, যেটা নিজের জায়গায় আমার জন্য অর্ধপূর্বা এগুলো তো আমি মনে করি আপনাদের যে ভিডিওস দেখেছি যথেষ্ট আপনারা সাপোর্ট করেন মহিলাদেরকে, মানে যে অ্যাকচুয়ালি প্রশ্নটা অ্যাচিভ করতে পারছে এই জন্য আপনাকে করতে হবে, আপনারা তারা সাপোর্ট দিয়ে দিয়ে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করেন, উইচ ইজ আ ভেরি গুড থিং। এটা তো মোটামুটি একটা জানা গেল যে এক্স্যাক্টলি কেয়ারটা কীভাবে হওয়া উচিত, লং টার্ম কমপ্লিকেশনগুলোকে আমরা অনেকটাই এড়িয়ে থাকতে পারি। আর যদি একটু হাইলাইট করার অনেকের কোয়েরি থাকে যে এক্সারসাইজের আগে কি নেওয়া উচিত আর এক্সারসাইজের পরে কি নেওয়া উচিত, নাকি খালি পেটে শুরু করা উচিত? একদমই খালি পেটে শুরু করা উচিত নয়। সেক্ষেত্রে আমরা 3 ঘন্টা আগে খাবার, মানে যেটা ভারী পেট খাই যেটা, সেটা 3 ঘন্টা হয়ে যাওয়ার পরে এক্সারসাইজ শুরু করতে পারি। আর স্ন্যাক্স হলে মানে হালকা কিছু খাওয়া দাওয়া করে তো আপনি এখানে মানে এখানে আসলে খালি পেটে কখনোই উচিত না। খালি পেটে কখনোই উচিত। তারপরে ওরকম 8 ঘন্টাকে একটু গ্যাপ দিয়ে করে তারপরেই যে শুরু করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর অনেক মাতাদের ক্ষেত্রে একটা কোয়েরি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ইন কেস অফ প্রেগনেন্সি পর হেভি ফ্লো আছে পিরিয়ডসের ক্ষেত্রে, তো এই যে হেভি ফ্লো ম্যানেজমেন্টটা যদি আমি ধরে নিলাম যে ইনিশিয়ালি ধরুন ওনার পর ওটা সাইকেলের দিয়ে চলে এসেছে, সেটা কি ম্যানেজ করা সম্ভব নাকি এটা টেন্ডেন্সি? সাইকেলটা ওটা শরীরে ঠিক হয়ে যাবে, কিন্তু গ্যাপিং ফ্লোটা তো শরীরে যা আছে সেটা বের হবেই। কিন্তু ফ্লো যেটা হচ্ছে সাইকেল যেটা, সেটা পরে থেকে যখন এক্সারসাইজ শুরু করছি আমরা 6 মান্থ পরে থেকে, তখন আস্তে আস্তে ওটা নর্মালি চলে আসে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে এখনকার যে বার্নিং ইস্যুসগুলো ডিউরিং প্রেগনেন্সি বা আফটার প্রেগনেন্সি বা কীরকম কেয়ার নেওয়া উচিত, যেহেতু ম্যাম নিজেই একজন জলজান্ত উদাহরণ, তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম কী কী করা প্রয়োজন। আর আপনাদেরও যদি এই ধরনের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই ম্যাডামের সঙ্গে বা স্যারের সাথে এসে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জার্নিটাকে অনেক স্মুথ করে দেবেন। থ্যাংক ইউ।